नमस्कार देखছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী শুরু করছি আরো 12 স্বর্ণালীর সঙ্গে রয়েছে আমি জহিতা। আর জহিতা আরো 12 প্রথমেই আমরা যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো পুলিশের জালে জয়ন্ত গ্যাং এর আরো এক শাগরেদ প্রসূন ওরফে লালটুকে গ্রেফতার করলো এবার পুলিশ। যেমনটা জানা যাচ্ছে তালতলা ক্লাবে নাবালকের উপরে অত্যাচারের অভিযোগ যে উঠেছিল সেই ঘটনায় নাবালকের উপরে অত্যাচারের ভিডিও ভাইরাল হয় এবং সেই ঘটনায় কিন্তু আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। একদমই তুমি জানো জহিতা যে জয়ন্ত সিং অর্থাৎ এই জয়ন্ত সিং কিন্তু বারংবার এই আরিয়াদহ কাণ্ডে তার নাম উঠে এসেছে এবং আমরা জানি যে পুলিশের জালে ইতিমধ্যেই জয়ন্ত সিং রয়েছে এবং তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগও সামনে এসেছে এবং সেই জয়ন্ত গ্যাং এর কিন্তু আরো এক শাগরেদ অর্থাৎ প্রসূন ওরফে লালটুকে এবার গ্রেফতার করলো পুলিশ এমনটাই জানা যাচ্ছে। একেবারে গতকাল আমরা যেমনটা দেখেছি দুজনকে গ্রেফতার করা হয়েছে, এবার আরো একজন পুলিশের জালে তালতলা ক্লাবে নাবালকের উপরে যে অত্যাচার হয় সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, সেই ঘটনায় আরো একজন পুলিশের জালে। একদমই আমরা দেখেছি জহিতা যে জয়ন্ত সিং বারংবার এই নামটা কিন্তু উঠে এসেছে, বিভিন্ন অভিযোগ যেমন সামনে এসেছে এবং সেই মতোই কিন্তু এবার জয়ন্ত গ্যাং এর আরো এক শাগরেদ এলো পুলিশের জালে একেবারে। এবং গতকাল যেমনটা দেখেছি যে দুজনকে গ্রেফতার করা হয়েছিল, এবার আরো একজন পুলিশের জালে। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, জয়ন্ত সিং গ্যাং এর আরো এক দুষ্কৃতী গ্রেপ্তার অর্থাৎ প্রসূন ওরফে লালটু, যে একটি শিশুকে অত্যাচারের ঘটনার যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও ভাইরালের ঘটনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে জয়ন্ত সিং এর গ্যাং এর যে বিগত দুটি এর আগের যে ভিডিও ভাইরাল হয়েছিল, অর্থাৎ একদিকে দেখা যাচ্ছিল একজন মহিলাকে মারধর করা হচ্ছিল তালতলা স্পোর্টিং ক্লাবের মধ্যে, অপরদিকে দেখা যাচ্ছিল যে গুলি চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। জয়ন্ত সিং ছিলেন সেইখানে। সেই ভিডিওতে প্রকাশ্যে দেখা গেছে জয়ন্ত সিংকে গুলি চালানোর ঘটনায় তাকে পরিষ্কার দেখা গেছিল এবং সেই ঘটনার পরে আবার একটি ভিডিও ভাইরাল এবং সেই ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথেই ব্যারাকপুর পুলিশ কমিশনারের বেলঘুরিয়া থানার পক্ষ থেকে গ্রেপ্তার করা হলো জয়ন্ত সিং এর গ্যাং এর আরেক কুখ্যাত দুষ্কৃতী প্রসূন ওরফে লালটুকে। ইতিমধ্যে তাকে ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফ থেকে বেলঘুরিয়া থানা পুলিশের পক্ষ থেকে আর কিছুক্ষণের মধ্যেই ব্যারাকপুর পুলিশ কমিশনারের যে ব্যারাকপুর মহকুমা আদালত সেখানে ইতিমধ্যেই পেশ করা হবে। তবে এর আগে একাধিক ঘটনায় কিন্তু পুলিশ নিশ্চুপ ছিল, কিন্তু যবে থেকে ভিডিও একের পর এক ভাইরাল হচ্ছে তবে থেকে কিন্তু জয়ন্ত সিং এবং তার গ্যাং এর উপরে কিন্তু বিশেষভাবে নজর চালাচ্ছে ব্যারাকপুর পুলিশ। এবং তার সাথে যে ভিডিওগুলি যারা করছিল শুধুমাত্র যাদেরকে ক্যামেরার সামনে দেখা গেল তাদেরকে নয়, যারা ভিডিও করছে তাদেরও কিন্তু খোঁজে তল্লাশি চালাচ্ছে বেলঘুরিয়া থানার পুলিশ। ইতিমধ্যেই গতকালকে যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন ব্যারাকপুর আদালতের বিচারপতি এবং আজকে লালটুকে আর কিছুক্ষণ পরেই নিয়ে আসা হবে ব্যারাকপুর মহকুমা আদালতে এবং পরবর্তী শুনানি হবে এবং দেখা যাচ্ছে। আর আজকেও কিন্তু 7 দিনের হিসাব পুলিশি হেফাজতে পাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে বেলঘুরিয়া থানার পুলিশের পক্ষ থেকে ব্যারাকপুর মহকুমা আদালতের বিচারকের কাছে। একেবারে আজকে কি হয় আদালতে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এবার পুলিশের জালে জয়ন্ত গ্যাং এর আরো এক শাগরেদ ওরফে প্রসূন এবং যেমনটা আপনারা দেখেছিলেন গতকাল যে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ কেন্দ্র সেখানে ভিডিও ভাইরাল হয় এবং সেই ঘটনার আগে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল 4 জনকে, এবার আরো একজন পুলিশের জালে। আরিয়াদহে ত্রাস জয়ন্ত সিং, জালে জয়ন্ত এবং তার একাধিক শাগরেদ, এখনো অধরা বেশ কয়েকজন। তাদের অত্যাচারের একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে। নির্মমভাবে মারধর, নাবালকের উপর অত্যাচার, তোলা না পেয়ে প্রমোটারের বাড়িতে হামলা থেকে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ প্রকাশ্যে এসেছে সেই 4টি ভাইরাল ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। 4টি ভিডিওর কলকাতা টিভির পর্দায় একদিকে দেখতে পাচ্ছেন সেখানে নৃশংস মারধরের ঘটনা, অন্যদিকে নাবালকের উপর অত্যাচার, প্রমোটারের বাড়িতে হামলার ঘটনাতেও জড়িত এই জয়ন্ত সিং এবং এই জয়ন্ত সিং এর দলবল, তার পাশাপাশি আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ সেই বিষয়টিও কিন্তু সামনে এসেছে। যদিও সেই সব ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি, তবে এবার কিন্তু আবারও দেখা যাচ্ছে যে জয়ন্ত সিং, যার নাম বারংবার উঠে এসেছে আরিয়াদহ কাণ্ডে, ইতিমধ্যেই যে পুলিশের জালে সেই ভিডিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক ভিডিও ভাইরাল হয়েছে। একেবারে স্বর্ণালী এবং আরিয়াদহে ত্রাস যে জয়ন্ত সিং সেটা কিন্তু বলা যেতেই পারে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে 4টি ছবি নৃশংস মার, আরিয়াদহে মা এবং ছেলেকে মারধরের সেই ঘটনা কিন্তু একেবারে গা শিউরে ওঠার মতো। অন্যদিকে নাবালকের উপরে অত্যাচার,
প্রমোটারের বাড়িতে হামলা, তোলা না পেয়ে প্রমোটারের বাড়িতে হামলা চালায় জয়ন্ত এবং তার দলবল। অন্যদিকে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের যে ভিডিও ভাইরাল হয়েছে তা কিন্তু সত্যি, সেই ভিডিও কিনে কিন্তু আতঙ্ক ছড়ায় এলাকায়। একদমই জুহিতা, এর আগেও আমরা দেখেছি শেখ শাহজাহানের কথা নিশ্চয়ই তোমার মনে থাকবে, সন্দেশখালীর বেতাজ বাদশাহ, এবং শেখ শাহজাহানেরও কিন্তু একের পর এক ভিডিও প্রকাশ্যে এসেছিল, আমরা দেখেছিলাম। এবং তার পরবর্তীতেই এবার কিন্তু জয়ন্ত সিং, আরিয়াদহের ত্রাস, তুমি যেমনটা বলছিলে জুহিতা, যে জয়ন্ত সিং তারও কিন্তু একের পর এক ভিডিও সামনে আসছে এবং তারও একটি দলবল রয়েছে যারা বিভিন্ন কাজের ক্ষেত্রে কার্যকরী রয়েছে, এবং সেই ভিডিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। আর এই আরিয়াদহের ভাইরাল ভিডিও সংক্রান্ত মামলা হাইকোর্টে। এক্স হ্যান্ডেলে ভাইরাল ভিডিও শেয়ার করার অভিযোগ দুজনের বিরুদ্ধে। একেবারে ওই দুই যুবকের নামে এফআইআর দায়ের করে বেলঘরিয়া থানা এবং এফআইআর খারিজের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ ওই দুই যুবক। আজই শুনানির অনুমতি এবং বিচারপতি অমৃতা সিনহা এই অনুমতি দিয়েছেন। ওই দুই যুবককে হেনস্থার অভিযোগ করছে। হেনস্থার অভিযোগ বেলঘরিয়া থানার বিরুদ্ধে নোটিশ দিয়ে থানায় ডেকে পাঠানোর অভিযোগ করা হচ্ছে এবং ওই দুই যুবক যেমনটা অভিযোগ করছেন তাদের অভিযোগের তীর কিন্তু এবার বেলঘরিয়া থানার দিকে, এবং সেই বিষয়ে আজই শুনানির অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। দুই যুবকের নামে এফআইআর রুজু করে এর আগে বেলঘরিয়া থানা, এবং সেখানেই হাইকোর্টে দুই যুবক সেই মামলার পরিপ্রেক্ষিতেই মামলা দায়েরের অনুমতি বিচারপতি অমৃতা সিনহার। অর্থাৎ যে ছবি আপনারা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেই ভিডিও শেয়ার করার অভিযোগ করছে ওই দুই যুবকের বিরুদ্ধে, এবং যে কারণে কিন্তু একেবারে এর জল গড়ালো হাইকোর্ট পর্যন্ত। সোনালী, এবারে কৃষ্ণনগরের দিকে নজর রাখবো। তোলা না দেওয়ায় তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ করছে সেখানে। বুথ সভাপতির বাড়িতে ভাঙচুর, ইট বৃষ্টি, এবং এমনটাই অভিযোগ করছে বেশ কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। একদমই জুহিতা, শুধুমাত্র তাই নয়, অভিযোগ একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে এবং কৃষ্ণনগরের নলুয়াপাড়া এলাকার ঘটনা এটি, যেই ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। তোলা না দেওয়ায় তৃণমূল নেতার বাড়িতে হামলা, এবার এই অভিযোগ সামনে আসছে। বুথ সভাপতির বাড়িতে ভাঙচুর, ইট বৃষ্টির অভিযোগ একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। একেবারে, অর্থাৎ স্বর্ণালী, যেমনটা দেখতে পাচ্ছি যে বাংলার বিভিন্ন জায়গায় কিন্তু এই যে দুষ্কৃতী রাজ্য সেটা কিন্তু বেড়েই চলেছে। একদমই, এবং সেই ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনাটি কৃষ্ণনগরের নলুয়াপাড়া এলাকার ঘটনা। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশাল সিংহ রায়। বিশাল, কি জানা যাচ্ছে, ঠিক কি ঘটনা এবং কি অভিযোগ সামনে আসছে? হ্যাঁ দেখো, গতকালকে যেখানে সদ্য শেষ হয়েছে বিধানসভা উপনির্বাচন, সেখানে দাঁড়িয়ে নদিয়ার কৃষ্ণনগর নলুয়াপাড়ার বাসিন্দা ওরফে তৃণমূলের বুথ সভাপতি সৌমিত্র সাহার বাড়ি লক্ষ্য করে গভীর রাতে ইট বৃষ্টি চালায় এবং বাড়ি ভাঙচুর করে কয়েকজন দুষ্কৃতী। জানা যায় যে কৃষ্ণনগর নলুয়াপাড়া সংলগ্ন তোমার 14 নম্বর ওয়ার্ডের 76 নম্বর বুথের বুথ সভাপতি সৌমিত্র সাহা, তিনি নাকি দীর্ঘদিন ধরে জমি কেনে বেচা করেন। অর্থাৎ বলাই চলে যে প্রমোটারি রাজ চালায় কৃষ্ণনগর নলুয়াপাড়া সংলগ্ন 14 নম্বর ওয়ার্ডের 76 নম্বর বুথের তৃণমূল বুথ সভাপতি সৌমিত্র সাহা। আর এই জমি কেনা বেচার মধ্যে দিয়ে তিনি 1 থেকে 2 লক্ষ টাকা তোলা দিতে না পারায় গতকাল গভীর রাতে অতর্কিত তার বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি এবং তোমার রীতিমতো বাড়ি ভাঙচুর চালায় দুষ্কৃতীরা, এবং অভিযোগের তীর তৃণমূলের অর্থাৎ শাসক দলের বিরুদ্ধে। এবং খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ প্রশাসন। ঘটনাস্থলে পুলিশ প্রশাসন পৌঁছানো তোমার ওই তৃণমূলের বুথ সভাপতি সৌমিত্র সাহা বাড়ির পরিবারের সাথে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন। একদিকে তোমার এই ঘটনা পরিপ্রেক্ষিতে তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছে তৃণমূল ও বিজেপি, এবং এই ঘটনা পরে আতঙ্ক গ্রাস করছে তৃণমূল বুথ সভাপতি গোটা পরিবারকে। এবং এই ঘটনা রাতের অন্ধকারে কারা ঘটলো আর কেন বা ঘটলো তার তদন্ত নেমেছিল কৃষ্ণনগর কোতোয়ালি থানা পুলিশ। এবং দেখো, সিসিটিভি ফুটেজও পাওয়া গেছে। সেই সিসিটিভি ফুটেজ থেকে কিছুক্ষণ আগে 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। ধন্যবাদ তোমায় বিশাল। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি বিশাল সিংহ রায়। একদমই, অর্থাৎ আমরা দেখছিলাম জহিতা, যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম যে তোলা না দেওয়ায় কিন্তু এবার তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে এবং বুথ সভাপতির বাড়িতে ভাঙচুরের ঘটনা, ইট বৃষ্টির অভিযোগ এসেছে এবং সেই ঘটনাতেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। অন্যদিকে রাতের কলকাতায় বেপরোয়া গাড়ির তাণ্ডব, নাকা চেকিং এর সময় পুলিশকে ধাক্কা মেরে ফুটপাত দিয়ে ছুটলো গাড়ি, এবং এই ঘটনায় 2 জন পুলিশ সহ আহত 5 জন। এবং জহিতা, এই ঘটনায় কিন্তু অভিযুক্ত চালককে ইতিমধ্যে
ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, গাড়ির ধাক্কায় দুজন পুলিশ সহ কিন্তু আহত হয়েছেন 5 জন এবং এই ঘটনায় এখনো পর্যন্ত চালককে, যে অভিযুক্ত চালক, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে নাকা চেকিং এর সময় পুলিশকে ধাক্কা মারে সেই গাড়িটি এবং পুলিশকে ধাক্কা মেরে ফুটপাথ দিয়ে ছোটে তারপরে সেই গাড়িটি এবং গাড়ির ধাক্কাতেই 2 জন পুলিশ সহ আহত 5 জন। এবং এই ঘটনায় অভিযুক্ত যে চালক তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। যেমনটা জানা যাচ্ছে, কলকাতায় আবারও বেপরোয়া গাড়ির তাণ্ডব। নাকা চেকিং চলছিল এবং সেই নাকা চেকিং এর সময় পুলিশকে ধাক্কা গাড়ির। রাতের কলকাতায় বেপরোয়া গাড়ির তাণ্ডব এবং নাকা চেকিং এর সময় পুলিশকে ধাক্কা মারে গাড়ি। আর এই ঘটনা সম্পর্কেই আমরা আরো বিস্তারিত জানবো। ক্যামাক স্ট্রিট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই ঘটনা সংক্রান্ত কি আপডেট রয়েছে? দেখো, অভিযুক্ত সেই চালককে তো অবশ্যই গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু গতকাল রাতে যে ঘটনা ঘটেছে এই পার্ক স্ট্রিট চত্বর অর্থাৎ ক্যামাক স্ট্রিট সংলগ্ন যে রাস্তায়, তা কিন্তু রীতিমতো এখানের যারা রয়েছে মানুষজন বা যারা ব্যবসায়ী তাদেরকে রীতিমতো বা তাদের মধ্যে রীতিমতো আতঙ্ক তৈরি করেছে। আমি অ্যালেন পার্কের সামনে রয়েছি এবং এই অ্যালেন পার্কের সামনেই গতকাল পুলিশ যখন রাতে নাকা চেকিং করছিল, ঠিক সেই সময় সেই গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে বা বলা যেতে পারে বেপরোয়া গতিতে ঠিক এই রাস্তা দিয়েই সেটি কিন্তু একেবারে আমার পেছনে যে রাস্তা সেই রাস্তার দিকে চলে যায় এবং এখানে যখন তাকে আটকানোর চেষ্টা করা, ইন্টারসেপ্ট করে পুলিশ, সেটি কিন্তু সে মানেনি। সামনে পুলিশ কিয়স্ক রয়েছে, একটু দেখিয়ে দিই আমি। এখানে পুলিশ দায়িত্বে থাকে, কর্তব্যরত অবস্থায় থাকে। এখান থেকে পুলিশ তাকে ইন্টারসেপ্ট যখন করতে যায় তো তাকে যখন আটকাতে যায় তখন কিন্তু সে বেপরোয়া গতিতে এখান থেকে ছিটকে চলে যায় গাড়ি নিয়ে এবং দ্রুত গতিতে গিয়ে বর্ধমান মার্কেটের সামনে, সকালে যেখানে ছিলাম সেখানে মূল ঘটনাটি ঘটে, সেখানে তাকে আটকাতে গেলে একজন সার্জেন্ট, একজন হোমগার্ড গুরুতর আহত এবং তারপর ফুটপাতে সেই গাড়ি তুলে দেয় সে এবং সেখানে বেশ কয়েকজন পথচারী আহত হয়েছে। সব মিলিয়ে 5 জন, 2 জন পুলিশকর্মী এবং 3 জন পথচারী তারা গুরুতর আহত হন। তাদেরকে এসএসকেএম হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য এবং সেই গাড়িটিকেই কিছু দূরে তাকে আটক করা হয় সিগন্যাল রেড করে দিয়ে এবং সেখানে আটকে সেই গাড়িটিকে যেভাবে ধরা হয়, গাড়ির চালককে আটক করা হয়। তবে এই ধরনের ঘটনা তাতে প্রাণহানি না হলেও বড়সড় আতঙ্ক বা বলা যেতে পারে বড়সড় দুর্ঘটনার হাত থেকে কিন্তু রক্ষা মিলেছে বলা যেতে পারে। কেননা গতকাল বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারত, কেননা এর আগে শহর কলকাতার বুকে এই ধরনের ঘটনা কিন্তু চাক্ষুষ করেছে কলকাতাবাসী। এর আগে আমরা যদি দেখি, আজ থেকে বেশ কয়েক বছর আগে অভিমন্যু গড় তিনি ইন্ডিয়ান এয়ারফোর্সে কর্মরত ছিলেন এবং যখন 26শে জানুয়ারির আগে তাদের প্র্যাকটিস মার্চ চলছিল রেড রোডের ওপরে, সেই সময় একটি বিলাসবহুল গাড়ি একেবারে কাক ভরে তাকে বেপরোয়া গতিতে এসে ধাক্কা মারে। তাকেও এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে তার শেষ রক্ষা হয়নি, মারা গিয়েছিল। তার ঠিক কিছুদিন পর আরসালান পারভেজ, যিনি এই মুহূর্তে কনভিক্টেড এবং স্বাভাবিকভাবেই তার গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে এই পার্ক স্ট্রিট চত্বরেই একেবারে সিগন্যাল ভেঙে ফুটপাতে সেই গাড়ি উঠে যায় এবং 2 জন বাংলাদেশি বলা যেতে পারে তারা ভ্রমণে এসেছিল কলকাতায়, তাদের মৃত্যু হয় এবং এই ধরনের ঘটনা শহর কলকাতা চাক্ষুষ করেছে ঠিকই। এবং সেই সঙ্গে সঙ্গে তোমায় জানিয়ে রাখি, অত্যন্ত কর্তব্য পরায়ণতার সঙ্গে কিন্তু কলকাতা ট্রাফিক পুলিশ, কলকাতা পুলিশ এই বিষয়টিকে হ্যান্ডেল করেছে। কেননা সঙ্গে সঙ্গে সেই গাড়িটিকে, এই গাড়িটি যখন পার্ক স্ট্রিট হয়ে একেবারে সরাসরি ক্যামাক স্ট্রিটের দিকে ঢুকে গেল, অ্যালেন পার্কে তাকে আটকানোর চেষ্টা করা হলো। তারপর সেখান থেকে তাকে যখন সে সেখান থেকে বেরিয়ে গেল পুলিশের ঘেরাটোপ টোপকে আবার অন্য জায়গায় অর্থাৎ বর্ধমান মার্কেটের সামনে যে ফেন্সিং 3 মাথার মোড়, তুমি জানো বা তোমরা জানো যে রাতে শহরে কিন্তু ফেন্সিং দিয়ে মূলত যে কানেক্টরগুলো রয়েছে রাস্তার সেগুলোকে ঘিরে রাখা হয় যাতে একেবারে কানেক্টিং রুটগুলোতে গাড়ি যখন আসে ফেন্সিং বা ব্যারিকেড দেখে তারা যেন স্লো হয়ে যায়। কিন্তু গতকালে সেই গাড়িটি কোনোভাবেই থামার কোনো রকম বিষয় সে দেখায়নি, সরাসরি অত্যন্ত বেপরোয়া গতিতে সে আসে। অ্যালেন পার্কে তাকে আটকানোর চেষ্টা করা হলে সেখানে সে থামেনি। বর্ধমান মার্কেটের সামনে তাকে দ্বিতীয়বার আটকানোর চেষ্টা করা হলেও সে থামেনি। সেখানে যারা দায়িত্বে ছিলেন কর্তব্যরত পুলিশ তাদেরকে আঘাত করে, বেশ কয়েকজন পথচারীকে ফুটপাতে উঠে গিয়ে আঘাত করা হয়, গুরুতর আহত হন তারা। তাদেরকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাদেরকে চিকিৎসা করানো হয়, পরে তাদের ছেড়ে দেওয়া হয় এবং কিছুটা অদূরেই একেবারে থিয়েটার রোডের ওপরে সিগন্যাল রেড হয়ে যাওয়ার সঙ্গে সেখানে সিগন্যাল রেড করে বা লাল করে তাকে কিন্তু ধরা হয়, সেই গাড়িটিকে ধরা হয়।
সিগন্যালে আটকে দেওয়া হয় তাকে, এবং তারপর গাড়িটিকে যেভাবে আটক করা হয় একই সঙ্গে কিন্তু সেই ঘাতক গাড়ির যিনি চালক তাকেও আটক করেছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। তবে আমার বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছিলাম, এই ঘটনায় কিন্তু তারা রীতিমতো আতঙ্কিত এবং তারা এই ধরনের ঘটনা চাক্ষুষ করে রীতিমতো কম্পিত বলা যেতে পারে, কেননা এই ধরনের ঘটনা তারা আগে দেখেননি এখানে এরকমভাবে ঘটতে। স্বাভাবিকভাবেই কিন্তু নিরাপত্তা নিয়ে যেরকম প্রশ্ন উঠছে, কলকাতা পুলিশ তথা ট্রাফিক পুলিশের কর্তব্য পরায়ণতাও কিন্তু যথেষ্ট ছিল, যেই কারণে অত্যন্ত দ্রুততার সঙ্গে সেই গাড়িটিকে আটক করা এবং চালককে গ্রেফতার করা পুলিশের পক্ষে সম্ভব হয়েছে। একদমই শুভঙ্কর, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একের পর এক এইরকম ধরনের দুর্ঘটনার সাক্ষী হতে হয়েছে কলকাতাবাসীকে, এবং শুধুমাত্র তাই নয়, এবার যে ঘটনা সেই ঘটনাতেও কিন্তু আহত হয়েছেন ইতিমধ্যেই 2 জন পুলিশ সহ আরও 5 জন। এবং অবশ্যই এই ঘটনার দিকে আমাদের নজর থাকবে যে বারংবার এই নিরাপত্তাহীনতা কেন বারবার এই নিয়ন্ত্রণ যে হারাচ্ছে বিভিন্ন গাড়ি, সেদিকেই আমাদের নজর থাকবে যে তার কারণ কি। অবশ্যই আপাতত ধন্যবাদ তোমায় শুভঙ্কর, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল ক্যামাক স্ট্রিট থেকে। চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। ঢোলাহাট মামলায় বিস্ফোরক দাবি মৃতের পরিবারের, জামিন পেতে দিতে হচ্ছে 1,75,000 টাকা। পুলিশের বিরুদ্ধে হাইকোর্টের দাবি মৃতের পরিবারের। ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল এমনটাই দাবি করেছে মৃতের আইনজীবী। ময়না তদন্তের ভিডিও রেকর্ডিং সংরক্ষণের নির্দেশও দেওয়া হয়েছে এবং 4 জুলাইয়ের ভিডিও রেকর্ডিং সংরক্ষণ করতে হবে এমনটাই বলা হয়েছে। ঢোলাহাট মামলায় নির্দেশ হাইকোর্টের, শুক্রবার মামলার পরবর্তী শুনানি রয়েছে। ঢোলাহাট মামলায় যে বিস্ফোরক দাবি মৃতের পরিবারের, সেই খবরের দিকেই আমাদের এবার নজর রয়েছে। জামিন পেতে দিতে হয়েছে 1,75,000 টাকা এমনটাই অভিযোগ পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে দাবি করেছে মৃতের পরিবারের আইনজীবী, এবং ইলেকট্রিক শকও দেওয়া হয়েছিল তাকে এমনটাই দাবি করেছে মৃতের আইনজীবী। ময়নাতদন্তের ভিডিও রেকর্ডিং সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। 4 জুলাইয়ের ভিডিও রেকর্ডিং সংরক্ষণ করতে হবে। ঢোলাহাট মামলায় নির্দেশ হাইকোর্টের। শুক্রবার মামলার পরবর্তী শুনানি রয়েছে। বেশ কয়েকদিন ধরে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে ঢোলাহাট এবং থানাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন মৃতের পরিবারের সদস্যরা। এবার সেই যেমনটা জানা যাচ্ছে যে হাইকোর্ট যেমনটা নির্দেশ দিয়েছে, মৃতের মানে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল এবং ময়না তদন্তের যে ভিডিও সেটা সংরক্ষণ করার নির্দেশও দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে, এবং 4 জুলাই এই ভিডিও সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, ঢোলাহাট মামলায় এবার বিস্ফোরক দাবি মৃতের পরিবারের। যেমনটা তাদের অভিযোগ, জামিন পেতে দিতে হয়েছে 1,75,000 টাকা। পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে এমনটাই দাবি করেছেন মৃতের পরিবারের সদস্যরা। এমনকি শুধুমাত্র তাই নয়, মৃতের পরিবারের যেমনটা দাবি তার পাশাপাশি যে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল মৃতকে এমনটাই দাবি করেছেন মৃতের আইনজীবী। ময়নাতদন্তের ভিডিও রেকর্ডিং সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, 4 জুলাইয়ের ভিডিও রেকর্ডিং সংরক্ষণ করতে হবে এমনটাই নির্দেশ। ঢোলাহাট মামলায় এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আমরা দেখছি যে ঢোলাহাট যে মামলা রয়েছে সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই বারংবার উত্তপ্ত হয়েছে ঢোলাহাট থানার সামনে, বারংবার বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা, এবং সেই ঘটনাতেই কিন্তু এবার বিস্ফোরক দাবি মৃতের পরিবারের। এবং তারা যেমনটা অভিযোগ করছেন যে জামিন পেতে 1,75,000 টাকা দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ তুলছেন তারা পুলিশের বিরুদ্ধে। এবার হাইকোর্টে গিয়ে তারা এমনটাই অভিযোগ জানিয়েছেন। এমনকি ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন মৃতের আইনজীবী, এবং হাইকোর্টের তরফ থেকে যেমনটা নির্দেশ দেওয়া হয়েছে 4 জুলাই যে ভিডিও রেকর্ডিং হয়েছিল সেটা সংরক্ষণ করতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। অন্যদিকে এই মামলার শুনানি রয়েছে শুক্রবার। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। শুক্রবার মামলার শুনানি, পরবর্তী শুনানি রয়েছে, এবং সেই শুনানিতে ঠিক কি নির্দেশ দেওয়া হয় কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তবে আপনাদের জানিয়ে রাখি, পুলিশের মারে যুবকের যে মৃত্যুর অভিযোগ ঘিরে অশান্তি কিন্তু অব্যাহত রয়েছে ঢোলাহাটে।
এবং মঙ্গলবারের পরও আমরা দেখেছি বুধবারও কিন্তু থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান মৃতের পরিবারের লোকজনেরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই ঘটনাতেই কিন্তু এবার বিস্ফোরক দাবি করেছে মৃতের পরিবার। তারা কি দাবি করছে? যে জামিন পেতে দিতে হয়েছে 1,75,000 টাকা। পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে এমনটাই দাবি করছে মৃতের পরিবার। এবং তার পাশাপাশি জহিতা যেমন দেখো যে আরো কিন্তু চাঞ্চল্যকর দাবি করেছেন তারা যে ইলেকট্রিক শকও দেওয়া হয়েছিল, এমনটাই দাবি করেছেন মৃতের আইনজীবী। আমরা কথা বলবো, ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুল বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। রাহুল বাবু, আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এবার ওই ঢোলাহাট যে কাণ্ড, অর্থাৎ পুলিশের মারে কিন্তু মৃত্যু হয়েছে যুবকের, এমনটাই অভিযোগে কিন্তু বারংবার উত্তপ্ত হয়েছে ঢোলাহাট। এবং সেইখানেই এবার যে মৃতের পরিবার তারা দাবি করছেন যে 1,75,000 টাকা তাদের দিতে হয়েছে জামিনের জন্য এবং তার পাশাপাশি ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল ওই মৃত যুবককে, এমনটাই দাবি করা হচ্ছে। বিষয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইবো। এটা তো মানে স্তম্ভিত হয়ে যাওয়ার মতো অভিযোগ যে যেখানে 1,75,000 টাকা ঘুষও নিচ্ছে জামিনের জন্য, আবার তার সাথে পিটিয়ে এবং ইলেকট্রিক শক দিয়ে তাকে মারা হচ্ছে। এইভাবে একজন সন্দেহভাজনকে যদি থানায় এই জাতীয় অত্যাচার সহ্য করতে হয়, তাইলে আমরা এতদিন যে ভিডিও দেখছি বিভিন্ন জায়গায় পেটাচ্ছে এবং সন্দেহ করে ছেলে ধরা ভেবে তাদের উপর অত্যাচার করছে, গণপিটুনি চলছে, যে ভিডিওগুলো আমরা দেখলাম, লোকের মধ্যে প্রশ্ন একটাই যে পুলিশ কি করছে? পুলিশ ঢোলাহাট থানাতে যা ঘটনা ঘটিয়েছে এই কাজ করছে। অতএব পুলিশ পুলিশের কাজ করছে, সমাজ বিরোধীর কাজ করছে। সেই কারণের জন্য এই রাজ্যে কোথাও কোনো শান্তি নেই, মানুষের নিরাপত্তা নেই। আমরা মনে করি যারা এই কাণ্ড ঘটিয়েছে সেই সমস্ত পুলিশ কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার, যাতে অন্তত থানার মধ্যে এই জাতীয় অত্যাচার বন্ধ হয়। ধন্যবাদ আপনাকে রাহুল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের জানিয়ে রাখি, ঢোলাহাট মামলায় এবার বিস্ফোরক দাবি মৃতের পরিবারের। জামিন পেতে দিতে হয়েছে 1,75,000 টাকা। পুলিশের বিরুদ্ধে এমনটাই দাবি করেছে হাইকোর্টে মৃতের পরিবার। এমনকি তাদের এমনটাই অভিযোগ ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল ওই যুবককে, এমনটাই দাবি করেছেন মৃতের আইনজীবী। এবং হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে, ময়না তদন্তের যে ভিডিও রেকর্ড করা হয়েছে সেই ভিডিও সংরক্ষণ করতে হবে এবং আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি। জহিতা, আমরা দেখতে পাচ্ছি যে ঢোলাহাট মামলায় কিন্তু এবার দেখা যাচ্ছে যে একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে আসছে মৃতের পরিবারের পক্ষ থেকে। এবং যেই ঘটনায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন ধরেই কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়েছে ঢোলাহাট। আমরা দেখেছি যে ঢোলাহাট থানার বাইরে কিন্তু স্থানীয়রা বারংবার বিক্ষোভ দেখিয়েছেন যে এই ঘটনা কেন, এবং তার পাশাপাশি পুলিশের বিরুদ্ধে রীতিমতো সোচ্চার হয়েছে মৃতের পরিবার এবং স্থানীয়রা। এবং সেই ঘটনাতেই কিন্তু এবার চাঞ্চল্যকর যে অভিযোগ করছে মৃতের পরিবার, যে পুলিশের বিরুদ্ধে তারা কিন্তু এই অভিযোগ করছে যে জামিন দেওয়ার জন্য 1,75,000 টাকা পুলিশকে দিতে হয়েছিল, এমনটাই অভিযোগ করছে মৃতের পরিবার এবং হাইকোর্টেও এমনটাই দাবি করেছে তারা। একেবারে চোর সন্দেহে তাকে গ্রেফতার করা হয়, চোর প্রমাণিত না হওয়ার আগে তাকে বেধড়ক মারধর করা হয় এবং এখন যে তথ্য উঠে আসছে তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল, এমনটা কিন্তু বিস্ফোরক অভিযোগ উঠে আসছে পুলিশের বিরুদ্ধে। আমরা কথা বলবো, ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি সিপিআইএম সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। বিকাশ বাবু, যে ঢোলাহাট কাণ্ড, যেই কাণ্ড নিয়ে ইতিমধ্যেই কিন্তু উত্তপ্ত হতে দেখেছি আমরা ঢোলাহাটকে এবং রাজ্যকেও, সেখানেই কিন্তু এবার মৃতের পরিবার তারা হাইকোর্টে দাবি করছে যে পুলিশের বিরুদ্ধে তাদের যে অভিযোগ যে জামিন পেতে দিতে হয়েছে 1,75,000 টাকা, এবং আরো কি দাবি করা হচ্ছে তাদের পক্ষ থেকে, যুবককে ইলেকট্রিক শক পর্যন্ত দেওয়া হয়েছিল। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব এই বিষয়ে। এই অভিযোগ যদি 100% সত্য হয় তাহলে বুঝতে হবে যে পশ্চিমবঙ্গে পুলিশরা চালু হয়ে গেল। পুলিশ সরাসরি ভাবে জুলুম করে মানুষকে বোকা বানাবার, ভয় দেখাবার চেষ্টা করছেন। এটা নিয়ে অবিলম্বে একটা বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার, তা না হলে পুলিশের প্রতি মানুষের সামান্যতম ভরসা যা আছে তা নষ্ট হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে বিকাশ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।
আরো এখন সময় আরো একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন আরো বারো। আর জহিতা, এবার আমরা যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, বোলপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু পথচারীর। 2 বাসের রেষারেষিতে চাকার তলায় মৃত্যু। মৃতদেহ রাস্তায় রেখে পথ অবরোধ, পুলিশকে ঘিরে বিক্ষোভ, ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে। এবং যেমনটা জানা যাচ্ছে, 2টি বাসের মধ্যে রেষারেষি চলছিল এবং তখনই চাকার তলায় মৃত্যু হয়েছে দুজনের। এবং মৃতদেহ রাস্তায় রেখে পথ অবরোধ এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। তারা যেমনটা অভিযোগ করছেন যে পুলিশকে ঘিরে কিন্তু দেখা যাচ্ছে যে বিক্ষোভ দেখা যাচ্ছে। এবং বোলপুরে পথ দুর্ঘটনা, এবার মৃত্যু পথচারীর। 2 বাসের রেষারেষিতে চাকার তলায় মৃত্যু। মৃতদেহ রাস্তায় রেখেই পথ অবরোধ, স্থানীয়দের এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ, ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা। একেবারে এই বিষয়ে আরো বিস্তারিত ভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, কি জানা যাচ্ছে? দেখো জহিতা, যেটা জানা যাচ্ছে সেটি হচ্ছে বোলপুরের কাশীপুর রবীন্দ্রপতি যে বাইপাস মোড়, সেটি বোলপুর থেকে ইলামবাজারের দিকে সেই রাস্তাটা কিন্তু যাচ্ছে। সেই কাশীপুর মোড়ের কাছেই মূলত এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটা ঘটেছে। এবং যেটা জানা যাচ্ছে, স্থানীয় বাসিন্দারা যেটা অভিযোগ করছেন যে 2টি বাসের মধ্যে কিন্তু রেষারেষি চলছিল। পাশাপাশি আরো একটি চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ অভিযোগ তারা সামনে নিয়ে আসছে, সেটি হচ্ছে অবৈধভাবে নাকি বালির গাড়ি সেদিকে পার হয়। এবং সেখানে নাকি পুলিশের বিরুদ্ধে যেটা অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা, যে তারাই কিন্তু সেখানে টাকা তোলার অভিযোগ পুলিশের বিরুদ্ধে আসছে। এবং এদিন নাকি আরেকটা গাড়ি নাকি বালির গাড়ি অবৈধভাবে যাচ্ছিল, তারা টাকা না দিয়ে যাচ্ছিল, তাকে তাড়া করছিল পুলিশের গাড়ি। তারপরে এই রেষারেষির মধ্যেই পড়ে এবং বাসের তলায় কিন্তু কাশীপুরের একজন বাসিন্দা, যার নাম হচ্ছে আলাই খান, সে বাসের তলায় কিন্তু পড়ে যায় এবং তাকে কিন্তু একেবারেই পিছিয়ে দিয়ে চলে যায় বাস, বলা যেতে পারে। এই ঘটনায় কিন্তু মৃত্যু হয় ঘটনাস্থলেই। তারপরেই দেখো এলাকায় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি কিন্তু পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। যারা স্থানীয় বাসিন্দা বা নিহত যারা আত্মীয়রা, তারা কিন্তু ঘটনাস্থলে এসছেন। তাদের বক্তব্য খুব পরিষ্কার, যে অভিযোগ তারা সামনে আসছেন সেই অভিযোগ তারা নিয়ে তারা কিন্তু সরব হয়েছেন। তারা বোলপুর থেকে ইলামবাজার যাওয়ার যে রাস্তা কাশীপুর, সেখানে কিন্তু তারা কিন্তু অবরোধ করেছেন। এবং তাদের দাবি, যেহেতু আলাই খান কিন্তু অত্যন্ত গরিব, ওর ফ্যামিলি খুব স্বাভাবিকভাবেই তার পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হতো বা হোক, এই দাবি তারা করছেন। পাশাপাশি এটাও দাবি করছেন যে পুলিশ যাতে এ ধরনের কিন্তু অবৈধভাবে রাস্তায় দাঁড়িয়ে বালির গাড়ি থেকে টাকা না তোলে, সেটাও কিন্তু তারা কিন্তু অভিযোগ করছেন। সব মিলিয়ে অশান্তর পরিবেশ তৈরি হয়েছে। ঘটনাস্থলে এসডিপিও রয়েছেন, বোলপুর থানার আইসি রয়েছেন এবং তারাই কিন্তু এখন রীতিমতো কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পুলিশের সঙ্গে রীতিমতো কিন্তু বচসা। একদিকে যেমন অবশ্যই নিহতের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা বলছেন তারা মৃতদেহ তুলতে দেবে না, অন্যদিকে পুলিশ কিন্তু মৃতদেহ তোলার জন্য কিন্তু চেষ্টা করছে। সব মিলিয়ে কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অশান্তর পরিবেশ তৈরি হচ্ছে, সেটা কিন্তু বলা যেতে পারে। বেশ ধন্যবাদ জানাবো মনা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, পুলিশকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার বাসিন্দারা। যেমনটা জানা যাচ্ছে, বোলপুরে পথ দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। 2টি বাসের মধ্যে রেষারেষি চলায় চাকার তলায় পড়ে গিয়ে মৃত্যু হয় ওই পথচারীর। এবং এই ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি বোলপুরে। অগ্নিমূল্য সবজি বাজার, মধ্যবিত্তের মাথায় হাত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা করার নির্দেশ দিয়েছিলেন, তারপরে কিন্তু দেখা যাচ্ছে তৎপর প্রশাসন এবং কলকাতা থেকে জেলা বিভিন্ন জায়গায় টাস্ক ফোর্সের অভিযান চলছে। একদমই জহিতা, আমরা দেখতেই পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন তারপরেই কিন্তু দেখা যাচ্ছে এবার তৎপর প্রশাসন এবং সেইভাবেই কিন্তু কলকাতা থেকে জেলা টাস্ক ফোর্সের অভিযান চলছে। সবজি বাজারে হাজির সাংসদ, সবজির দরদাম নিয়ে খোঁজ মিতালি বাগের। সাংসদের সঙ্গে বাজারে বিডিও এবং পুলিশ আধিকারিকরাও এবং সবজির দাম নিয়ে বিক্রেতাদের সঙ্গে কথা বলছেন তারা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। মুখ্যমন্ত্রীর করা নির্দেশের পরই কলকাতা থেকে জেলা বিভিন্ন জায়গায় টাস্ক ফোর্সের অভিযান যেমন একদিকে চলছে, তেমনি এবার দেখা গেল সবজি বাজারে হাজির সাংসদ, সবজির দরদাম নিয়ে খোঁজ মিতালি বাগের। সাংসদের সঙ্গে রয়েছেন বাজারে বিডিও এবং পুলিশ এবং সেখানে ক্রেতা এবং বিক্রেতার সঙ্গে কথা বলছেন তারা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা নির্দেশ দিয়েছিলেন যে কালোবাজারি বন্ধ করতে হবে, তারপরে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তৎপর প্রশাসন। কলকাতা থেকে জেলা সব জায়গাতেই কিন্তু বাজারে হানা দিচ্ছেন টাস্ক ফোর্সের আধিকারিকরা এবং বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে সেই ছবি। একদমই আমরা দেখতে পাচ্ছি জুহিতে বেশ কিছুদিন ধরেই সবজি বাজারের অগ্নি মূল্য রীতিমতো ছোঁয়াই যাচ্ছে না সবজি, এবং যেমনটাই জানাচ্ছেন বারংবারই যে ক্রেতারা যে তারা এই সবজি ছুঁতেই রীতিমতো ছ্যাঁকা খাচ্ছেন, এবং সেই সবজি বাজারকে কিন্তু এবার নিয়ন্ত্রণ করতেই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা, এবং সেই কড়া বার্তার পরই এবার তৎপর টাস্ক ফোর্স এবং বিভিন্ন জায়গায় কলকাতা থেকে জেলা সেখানে কিন্তু টাস্ক ফোর্সের অভিযান চলছে একই সঙ্গে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি সবজি বাজারে কিন্তু হাজির হয়েছেন সাংসদ মিতালি বাগো। অগ্নিমূল্য সবজি বাজার এবং যে ছবি দেখতে পাচ্ছি স্বর্ণালী, কলকাতা থেকে জেলা বিভিন্ন জায়গাতে কিন্তু টাস্ক ফোর্সের আধিকারিকরা সেখানে হানা দিচ্ছেন, ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন কড়া নির্দেশ যে কালোবাজারি বন্ধ করতে হবে, এবং তারপর থেকে কিন্তু এই ছবি দেখা যাচ্ছে জেলা থেকে সব জায়গাতেই যে টাস্ক ফোর্সের অভিযান চলছে, বাজারে বাজারে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলছেন তারা, এবং কবে দাম কমবে সেই প্রশ্নই কিন্তু এখনো পর্যন্ত রয়েছে সাধারণ মানুষের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি, আমরা আপনাদের জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরই কিন্তু এবার তৎপর প্রশাসন এবং বিভিন্ন জায়গায় কলকাতা থেকে জেলা সেখানে টাস্ক ফোর্সের অভিযানও চলছে। কবে কমবে এই সবজি মূল্য সেই প্রশ্নই কিন্তু এখন শুধুমাত্র রয়েছে সাধারণ মানুষের মধ্যে। একেবারে বিভিন্ন জায়গাতে সেই ছবি দেখা যাচ্ছে, এবং বীরভূমের ছবিটা এই মুহূর্তে জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি ঋতুভাস। ঋতুভাস, এই মুহূর্তে বীরভূমের ছবিটা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, একদমই। দেখো, আমি এই মুহূর্তে রয়েছি সিউড়ির যে সবজি বাজার, সেই সবজি বাজারে, এবং এখানেও কিন্তু অন্যান্য জায়গাতে যেরকম কাঁচা সবজির দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছিল, যার জন্য কিন্তু মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের মাথায় ভাঁজ পড়েছিল, সেই সবজির বাজারে কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এবং ইতিমধ্যে এই দাম কমানোর জন্য কিন্তু উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে কিন্তু আমরা প্রশাসনিক আধিকারিকদেরকে দেখেছি বিভিন্ন জায়গাতে হানা দিতে, সেই রকম ভাবে কিন্তু আজকেও হানা দেওয়া হয়েছিল সিউড়ির যে সবজি আড়ত সেখানে। এবং আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি যে সিউড়ির পাইকারি বা খুচরো বাজার, সিউড়ির কোট বাজার সেখানে। এবং এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আপাতত মানুষ কেনাকাটা করছেন নিজেদের বাড়ির জন্য, কিন্তু এই কেনাকাটায় কিছুদিন আগে কিন্তু প্রায় কমে গিয়েছিল বললেই চলে। তার কারণ জিনিসের দাম, প্রত্যেকটা সবজির দাম কিন্তু ছিল আকাশ ছোঁয়া। যদিও এই বাজারের যারা বিক্রেতা আছে তাদের দাবি যে এই বাজারে অতটা পরিমাণে না বাড়লেও কিছুটা হলেও বেড়েছিল, এবং তাদেরকে কিন্তু মহাজনের কাছ থেকে চড়া দাম দিয়ে কিনতে হচ্ছিল। এবং আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব, এখন একজন বিক্রেতা আমার সঙ্গে রয়েছেন। আগে দাম ওটা বেশি ছিল, কমেছে খানিক দাম। এই যে যা গরম বেড়েছিল, ঠিক আছে, গরম মাছ সবজি নষ্ট হয়েছিল অনেক সবজি, ঠিক আছে। আমরা বেশি দামে কিনে আসছিলাম আমরা, ঠিক আছে, এই 2-3 দিন আগে, ঠিক আছে। হ্যাঁ, ওটার পরেই মুখ্যমন্ত্রী বলার পর থেকে দাম কমেছে। হ্যাঁ, আরো তো দিয়েছিল, এখানে দিকে আসেনি, কালকে এসেছিল আমাদের দিকে, যে দাম কম না বেচতে, ঠিক আছে, যতটা লাভ কম রাখার, ঠিক আছে। আর একটু কমলে বেচানা ভালো হবে ব্যবসাটা। অর্থাৎ তুমি শুনলে এই মুহূর্তে যে বিক্রেতার সঙ্গে কথা বলছিলাম, তার দাবি যে যদি দাম আরো একটু কমে তাহলে ভালো হয়। তার কারণ হচ্ছে তাদেরও বেচা কেনা কিন্তু বাড়বে। এবং এই মুহূর্তে ক্রেতাও আমার সঙ্গে রয়েছেন, ওনার কথা বলার চেষ্টা করব। জিনিসপত্রের দাম কেমন দেখছেন? জিনিসপত্রের যা দাম দাদা, বিগত আর মানে খাবো কি সেটাই চিন্তায় পড়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী 2 দিন আগে বলেছেন যে এরকম জিনিসের দাম কমাতে হবে, জিনিসের দাম বেঁধে দিয়েছেন। তো আমরা তো সেরকম তো কোনো সুযোগই পাচ্ছি না। ইতিমধ্যে প্রত্যেকটা বাজারে কিন্তু হানা দিচ্ছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চ কোথাও। হ্যাঁ, ঠিক আছে, জিনিসের দাম করলে গরিব মানুষরা তো একটু সুস্থভাবে জীবনযাপনটা করতে পারে, তাই না? এখন কি কতটা মাসিক খরচ কতটা বাড়ছে হিসাব হবে? দাদা, হিসাব করতে গেলে পাগল হয়ে যাবেন যে কোনো মানুষই।
যদি হিসাব করে খেতে যায় তাহলে না খেয়ে থাকতে হবে। অর্থাৎ তুমি বুঝতেই পারলে যে এখানে কিন্তু ক্রেতাদের মাথাতে কিন্তু হাত পড়েছে এবং সংসার চালাতেও কিন্তু তাদেরকে বেশ বেগ পেতে হচ্ছে, অন্তত এমনটাই দাবি করছেন ক্রেতা থেকে বিক্রেতা প্রায় সকলেই একেবারে। এবং কবে দাম কমবে সেদিকে কিন্তু নজর রয়েছে সকলের। আপাতত ধন্যবাদ জানাবো ঋতুভাস তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি ঋতুভাস। যে ছবি দেখা যাচ্ছে বিভিন্ন সবজি বাজার কার্যত অগ্নিমূল্য। আর জহিতা, আমাদের কিন্তু সবজি বাজারের দিকেই নজর থাকবে। সবজি বাজার রীতিমতো আগুন এবং দাম কমাতে করা নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরে কিন্তু তৎপরতা তুঙ্গে দেখা যাচ্ছে মানিকতলা বাজারেও হানা টাস্ক ফোর্সের। আমরা যেমনটা জানাচ্ছিলাম আপনাদের যে কলকাতা থেকে জেলা সর্বত্রই কিন্তু প্রশাসনিক যে আধিকারিকরা অর্থাৎ টাস্ক ফোর্স তারা কিন্তু অভিযান চালাচ্ছে এবং দেখা যাচ্ছে যে সবজি বাজারের যে মূল্য তা নিয়ন্ত্রণ করতে চাইছে তারা একেবারে। এবং মানিকতলা বাজারের ছবিটাও কিন্তু একই রকম, সেখানে টাস্ক ফোর্সের আধিকারিকরা পৌঁছে যান এবং ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তারা। একদমই। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ মতোই কিন্তু এই টাস্ক ফোর্সের অভিযান। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানে আমরা যেমনটা জানতে পাচ্ছি যে টাস্ক ফোর্সের অভিযান কিন্তু চলছে এখনো পর্যন্ত। ক্রেতা বিক্রেতা তারা কি বলছে? সবজির মূল্যই বা ঠিক কোনখানে? দেখো, তোমাকে বলি রাখি যে ঠিক এই মুহূর্তে সবজির বাজারে যে সবজির মূল্য সেটা কিন্তু আকাশ ছোঁয়া, এবং সেটা হওয়ার পেছনে নির্দিষ্ট কোনো কারণ নেই। তার কারণ যে সবজির ফলন থেকে শুরু করে সবজির যে যোগান সেটা কিন্তু অব্যাহত আছে। কিন্তু মাঝখান থেকে দেখা যাচ্ছে যে যে সমস্ত সবজির দাম 40, 50 বা 60 টাকার মধ্যে থাকার কথা, সেই সবজির দাম এখন চড়া হয়ে গেছে। বাজারের সমস্ত সবজির দাম মানে অ্যাপ্রক্সিমেটলি প্রায় 90, 80, 110 টাকার কেজি হিসাবে বা তারও বেশি হিসাবে অনেক জায়গায় বিক্রি হচ্ছে। সেই কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কিন্তু ইতিমধ্যে টাস্ক ফোর্স এবং এনফোর্সমেন্টের আধিকারিকরা তারা কিন্তু আজ সকাল থেকেই, বিগত কয়েকদিনের পাশাপাশি আজ সকাল থেকেই কিন্তু মানিকতলা বাজার এবং পাশাপাশি কলেজ স্ট্রিট মার্কেটে কিন্তু অভিযান চালাচ্ছে। দুটোই একযোগে অভিযান চলছে এবং সেখানে স্পেসিফিক ভাবে তারা নিজেরা প্রথমে কেউ এনফোর্সমেন্ট বা মানে তারা কোনো আধিকারিক হিসাবে নয়, তারা সাধারণ পাবলিক হিসাবে গিয়ে যখন দেখেছে যে এই ধরনের মূল্য নেওয়া হচ্ছে, তারা স্পেসিফিক্যালি বলে দিয়েছে আগামী 3 দিনের মধ্যে প্রত্যেকটা অংশের দাম কমিয়ে দিতে হবে এবং সরকারি রেট ফলো করতে হবে। তা না হলে কিন্তু আইনত ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে অ্যারেস্ট পর্যন্ত হতে পারে। একদম অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় দুর্গা। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। এখন সময় আরো একটি বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরের দিকে নজর রাখবো, আরিয়াদহের যে ঘটনা, আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং, জালে জয়ন্ত এবং তার একাধিক সাগরেদ এবং আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন, এবং তাকে আজকে আদালতে পেশ করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। একদমই জহিতা, তুমি যেমনটা জানাচ্ছিলে, আপনাদের জারি রাখি যে জয়ন্ত সিং এর যে দলবল তার মধ্যেই কিন্তু এবার গ্রেপ্তার করা হয়েছে প্রসূন ওরফে লালটুকে, এবং তাকে ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে। তালতলা ক্লাবে নাবালকের উপর যে অত্যাচারের অভিযোগ, সেই ঘটনাতেই কিন্তু এবার গ্রেপ্তার করা হয়েছে প্রসূনকে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, কি জানা যাচ্ছে? দেখো, বেলঘড়ি আরিয়াদহ কাণ্ডের নাবালকের উপর অত্যাচারের ঘটনায় বুধবার আরিয়াদহ থেকে গ্রেপ্তার করা হয় প্রসেনজিৎ দাস ওরফে লালটুকে। আজকে বেলঘড়ি থানা পুলিশের পক্ষ থেকে ব্যারাকপুর মহকুমা আদালতে তাকে পেশ করা হয় এবং 7 দিনের পুলিশি হেফাজতে পাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে বেলঘড়িয়া থানার পুলিশের পক্ষ থেকে ব্যারাকপুর মহকুমা আদালতের বিচারকের কাছে। ইতিমধ্যে যে ভাইরাল ভিডিও তা নিয়ে কিন্তু অনেকটাই উদ্বেগ প্রকাশ করেছেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক নজরিয়া। তিনি বলেছেন যে এলাকায় যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু এর থেকে গুরুতর শাস্তি হবে। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় তাদের গোপন সূত্র মারফত তারা খবর লাগাচ্ছেন যে আরিয়াদহ কাণ্ডে আর কে জড়িত রয়েছেন। শুধুমাত্র এই লালটু বা এই জয়ন্ত সিং বা তার অনুগামীরা বা তার লোকের জন্য
শুধুমাত্র যারা ক্যামেরার সামনে দেখা গেছে তারাও না, ক্যামেরার পিছনেও কিন্তু প্রচুর লোক ছিলেন যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন। তাদের প্রত্যেককেই কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি চালানো হচ্ছে বেলঘড়ি থানার পুলিশের পক্ষ থেকে। আজ কিছুক্ষণ আগে প্রসেনজিৎ দাসকে যখন ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়, সাংবাদিকদের মুখোমুখি হয় তিনি কোনো কথাই বলতে চাননি। তাকে অনেকবার জিজ্ঞেস করা হয়েছে এই ঘটনার সঙ্গে তিনি যুক্ত আছেন কিনা বা এই ঘটনা নিয়ে কিছু বলতে চাইছেন কিনা, কিন্তু তিনি কোনো মুখ খুলতে চাননি। অবশ্যই আর কিছুক্ষণের মধ্যেই এই ঘটনার রায় শুরু হবে এবং পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের প্রত্যেককে গ্রেপ্তার করবে বেলঘড়ি থানার পুলিশ। একদমই, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় শুভজিৎ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। পুলিশের জালে জয়ন্ত গ্যাংয়ের আরো একজন সাগরে তাকে ইতিমধ্যে আদালতে পেশ করা হয়েছে। প্রসূন ওরফে লালটুকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় এবং এর ঘটনায় কিন্তু আগে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং এবার পুলিশের জালে আরো একজন। এবার যে খবরের দিকে নজর রাখবো, জুলাইয়ের 3য় সপ্তাহ থেকে শুরু নিট ইউজির কাউন্সেলিং। নিটে ফের পরীক্ষা নেওয়া হবে না। পরীক্ষার ফল বিশ্লেষণ করে দেখা গিয়েছে নিটে অনিয়ম হয়নি, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানালো কেন্দ্র। এবং শুধুমাত্র তাই নয়, সন্দেহ নেই নিটে প্রশ্ন ফাঁস হয়েছে। আগের শুনানিতে জানায় সুপ্রিম কোর্ট এবং সেই বিষয়ে কিন্তু এবার আপনাদের জানিয়ে রাখি যে নিট ইউজি যে পরীক্ষা নিয়ে বারংবার আমরা দেখেছি বিভিন্ন অভিযোগ সামনে এসেছে, অনিয়মের অভিযোগ সামনে এসেছে এবং দেখা যাচ্ছে এবার যেটা যে জুলাইয়ের 3য় সপ্তাহ থেকে শুরু নিট ইউজির কাউন্সেলিং। নিটে ফের পরীক্ষা নেওয়া হবে না। পরীক্ষার ফল বিশ্লেষণ করে দেখা গেছে নিটে কোনো অনিয়ম হয়নি। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এমনটাই জানিয়েছে কেন্দ্র। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিবেন্দু ঘোষ। দিবেন্দুদা, কি জানা যাচ্ছে ঠিক এ বিষয়ে? না দেখো, সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ ছিল যে নিট ইউজির যে পরীক্ষা গত 5ই মে হয়েছিল সেখানে দুর্নীতি অবশ্যই হয়েছে, কিন্তু এই প্রশ্ন ফাঁসের যে দুর্নীতিটা সেই দুর্নীতিটা কতটা এবং সেখানে কত পড়ুয়া লাভবান হয়েছে সেটা কিন্তু দেখাটা মূল বিষয় এবং সেটা দেখার পর সেটা বিচার করে তাহলেই কিন্তু এই পরীক্ষা আবার নেওয়া হবে কিনা সেই ব্যাপার নিয়ে সুপ্রিম কোর্ট তার পরবর্তী পর্যবেক্ষণ এই কথা জানাবে। এর মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছিল কেন্দ্রকে এবং এনটিএ কে যে ঠিক এই প্রথম এনটিএর কাছ থেকে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল যে প্রথম যে প্রশ্ন ফাঁস সেটা কবে হয়েছিল, কোথা থেকে হয়েছিল এবং সিবিআই কাছ থেকে জানতে চেয়েছিল ডিটেলস রিপোর্ট যে এই যে তদন্ত সিবিআই তদন্ত চালাচ্ছে সে তদন্ততে কি উঠে আসছে। এই সবটা মিলিয়ে কেন্দ্র নতুন করে কেন্দ্র যে তাদের যে বক্তব্য ছিল সেই কেন্দ্র কিন্তু হলফনামা দিল এবং হলফনামা দিয়ে কেন্দ্র জানিয়েছে নিট দুর্নীতির এই যে দুর্নীতির কথা বলা হচ্ছে এমন দুর্নীতি হয়নি বা দুর্নীতির যে ব্যাপকতা সেটা এমন নয়, যাতে কিন্তু বিরাট দুর্নীতি হয়েছে, অনেক পড়ুয়া সেখানে ইনভলভ রয়েছে, অনেক পড়ুয়া সেটাতে লাভবান হয়েছে, এরকম নয়, যে কারণে নতুন করে পরীক্ষা নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। এবং যেটা জানিয়েছে যে হলফনামা দিয়েছিল সুপ্রিম কোর্টে কেন্দ্র, সেখানে আইআইটি মাদ্রাসের একটি রিপোর্ট তারা জমা দিয়েছে এবং তারা বলেছে যে এই 550 থেকে 720 যে নম্বর, এই নম্বর অনেক পড়ুয়া পেয়েছে, তার কারণ সিলেবাস অন্তত 25% কমানো হয়েছে, যে কারণে কিন্তু পড়ুয়াদের পক্ষে অনেকটা তারা লাভবান হয়েছে এবং তারা অনেকটা বেশি নম্বর পেয়েছে সেই কারণে। এবং তাদের সঙ্গে যেটা জানিয়েছে যে জুলাই মাসের 3rd উইকে কাউন্সেলিং শুরু হবে। বেশ, ধন্যবাদ জানাবো দিবেন্দুদা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিবেন্দু ঘোষ। আপনাদের জানিয়ে রাখি নিটে ফের পরীক্ষা নেওয়া হবে না। পরীক্ষার ফল বিশ্লেষণ করে দেখা গেছে নিটে অনিয়ম হয়নি। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এমনটাই জানিয়েছে কেন্দ্র এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি এর আগের শুনানিতে সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্ট যেমনটা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল যে সন্দেহ নেই নিটে প্রশ্ন ফাঁস হয়েছে, আগের শুনানিতেই কিন্তু জানিয়েছিল সুপ্রিম কোর্ট। অথচ এবারের যে আমরা দেখতে পাচ্ছি শুনানিতে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এমনটাই জানিয়েছে কেন্দ্র যে নিটে কোনো অনিয়ম হয়নি। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে, তিনি ঠিক কি জানিয়েছেন আমাদের শোনাবো। লক্ষ প্রথম সারির ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে হাজার হাজার কোটি টাকার দুর্নীতিকে তারা করেছে। 67 জন প্রথম হচ্ছে 720-তে 720-তে, যেটা কোনোদিন হয় না। একই সেন্টারের 6 জন বিজেপির নেতার কোচিং সেন্টার, সেখানে 720-তে 720 পাচ্ছে, যেটা জীবনে কোনোদিন সম্ভব না।
গ্রেস নাম্বার দিতে গিয়ে এমন নাম্বার দেওয়া হলো 717, 18, 19, যেগুলো নিট পরীক্ষায় কোনোদিন পাওয়া সম্ভবই না। এরপরে বলেছে দুর্নীতি হয়নি। তাহলে বদোদরায় বিহারে যাদের ধরা পড়লো, পুলিশ যাদের ধরলো, তারা কি করেছিল? তারা কি পরিণাম করছিল? তাহলে তাদেরকে অ্যারেস্ট করলো কেন পুলিশ? আজকে এইভাবে দায় এড়ানো যাবে না। এই দায় কেন্দ্রের সরকার, কেন্দ্রের শিক্ষামন্ত্রীকে নিতে হবে, খারিজ করে ক্ষমা চাইতে হবে, পদত্যাগ করতে হবে এবং সুপ্রিম কোর্ট মনিটর ইনভেস্টিগেশন করতে হবে। আর জহিতা, আমরা আবারও নিট ইউজির খবরের দিকে নজর রাখবো। নিট ইউজি প্রশ্নফাঁসের ভিডিও জাল, আগের প্রশ্নফাঁসের ছবির সময় বদলে 4 মে করা হয়েছে। সুপ্রিম কোর্টে হলফনামায় দাবি এনটিএর। একেবারেই জহিতা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা তারা কিন্তু এমনটাই সুপ্রিম কোর্টে হলফনামায় জানিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, নিটে ফের পরীক্ষা নয়, নিটে ইউজি প্রশ্নফাঁসের ভিডিও জাল, এমনটাই বলা হয়েছে সেখানে। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো সোনালি, এটা এই যে ভিডিওটা নিয়ে বিতর্ক দেখা দেয়, সেটা মাদ্রাজ আইআইটিতে পরীক্ষার জন্য পাঠানো হয় এবং সেখান থেকে যে রিপোর্ট এসেছে তারই ভিত্তিতে এনটিএ সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে যে ওই ভিডিওতে নানাভাবে কারচুপি করা আছে। বিশেষত পরীক্ষার দিন সংক্রান্ত যেটাকে বলা হচ্ছে যে তোমার টাইম স্ট্যাম্প, সেইটা কিন্তু কারচুপি করা হয়েছে। পুরনো একটি ছবিতে সময়টা বদলে দিয়ে সেটাকে নিট ইউজির পরীক্ষা বলে দেখানোর দাবি করা হয়। এইটা কিন্তু কি বলে এনটিএ সরাসরি কিন্তু সুপ্রিম কোর্টকে জানিয়েছে এবং সেই সঙ্গে আরো জানিয়েছে যে পাটনা ছাড়া আরেকটি জায়গাতেও প্রশ্ন ফাঁসের অভিযোগ এখনো পর্যন্ত তাদের হাতে এসছে। সেই অনুযায়ী 16টি এফআইআরও হয়েছে, কিন্তু কোনোভাবেই এইটার ব্যাপকভাবে দুর্নীতি প্রমাণ কিন্তু এখনো পর্যন্ত নেই। এটা রাফলি যেটা জানিয়েছে ওরা। আর তুমি অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় পল্লবদা। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। আরো আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।